বউকে নিয়ে শ্বশুরবাড়িতে যাবার প্রথম দিনই আমার শাশুড়ি আমাকে মেপে মেপে মাত্র ১.৫ চামচ ভাত দিলেন। এমনকি নতুন জামাইকে তরকারিও দিয়েছিলেন ৮ টুকরো মাছ আর ১ চামচ ডাল। সকালবেলায় এই সামান্য খাবার খেয়েই সারাদিন কাটিয়েছি, অথচ এর মধ্যে কেউই আর আমাকে খাবার খেতে ডাকেনি। নতুন বর হিসেবে নিজের ক্ষুধার কথা কাউকেই বলতে পারছিলাম না। রাত হতেই ক্ষুধায় যেন পেট চোচো করতে শুরু করলো। ঘড়ির দিকে চেয়ে দেখি রাত 10:30। লাজ লজ্জার মাথা খেয়ে আমি আমার একমাত্র শালিকা এশাকে ডেকে বললাম, এশা, ঘরে কোনো খাবার হবে? এই সামান্য শুকনো খাবার হলেও চলবে, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে আমার। আমার প্রশ্ন শুনে এশা যেন আকাশ থেকে পড়ল। সে রীতিমতো চোখ কপালে তুলে প্রশ্ন করে, সে কি দুলাভাই, আপনি রাতে খাননি? আমি মুখ কাচুমাচু করে মাথা নত অবস্থায় দুপাশে ঘাড় ঘুরিয়ে জবাব দিলাম, না, কেউ তো ডাকলো না এখনো, সেই সকাল 11টায় খাবার খেয়েছিলাম। আমার কথা এশা আবারও একবার আকাশ কিংবা মহাকাশ থেকে পড়ার উপক্রম। বাড়ির নতুন জামাইকে সকাল 11টার পর আর কোনো খাবার দেওয়া হয়নি। ব্যাপারটা যেন ও বিশ্বাসই করতে পারছে না। শুধু এশা কেন, এই দুনিয়ার কেউই বিশ্বাস করবে না। আমার নিজেরই প্রচণ্ড অবাক লাগছে আমার শাশুড়িমা এমন কাজ করেছেন। এশা আমাকে ঘরে বসতে বলে বাইরে বের হতে হতে বলল, ঠিক আছে, আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। এশা চলে যাবার পর টেবিলের উপর থেকে জগের পানি খেলাম ঢকঢক করে। নিজের কাছে নিজেরই লজ্জা লাগছে, কি বিচ্ছিরি অবস্থায় পড়লাম। লোকমুখে শুনেছি পুরুষদের জন্য শ্বশুরবাড়ি নাকি রসের হাড়ি, অথচ আমি তো রসের রটাও দেখছি না। কত আশা নিয়ে বিয়ের পর প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে এসেছি, আর এসে এমন বিচ্ছিরি আপ্যায়ন পাবো, এটা জানলে তো এ বাড়িতে জীবনেও বিয়ে করতাম না। আমি সোয়াদ শাহরিয়ার, পারিবারিকভাবে অনার্স ৪র্থ বর্ষে পড়ুয়া মেহুল মুমতাহাকে বিয়ে করেছি গত ৫ দিন আগে। আমি যেই প্রাইভেট কলেজে শিক্ষকতা করি, মেহুল সেই কলেজেরই একজন ছাত্রী, তবে ডিপার্টমেন্ট আলাদা। আমি সমাজবিজ্ঞানের শিক্ষক আর ও ইংরেজির ছাত্রী। যদিও বিয়ের আগে ওকে কোনোদিনই চিনতাম না আমি। ঘটকের ঘটকালিতে পরিবার থেকে মোটামুটি পাকা দেখা শেষ হবার পরেই জেনেছি ও আমার কলেজেরই ছাত্রী। প্রথমে একটু আপত্তি হলেও পরবর্তীতে মেহুলের সাথে কথা বলে কিভাবে যেন ভালো লেগে গেল আমার। মেহুলকে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, মেহুল, তুমি কি কাউকে ভালোবাসো? মেহুল একটা দীর্ঘশ্বাস ছেড়ে জবাব দিয়েছিল, আগে বাসতাম, কিন্তু এখন বাসি না। কেন বাসো না? আমার প্রতিও কি একইভাবে অনুভূতি পাল্টে যাবে তোমার? মেহুলের জবাব ছিল, আপনি মানুষটা পাল্টালে আমার অনুভূতিও তো পাল্টে যেতে পারে, তাই না? আমি যেই মানুষটাকে ভালোবাসতাম সে কখনই টেরই পায়নি, এমনকি আমি নিজেও কোনোদিন তাকে নিজের অনুভূতির কথা প্রকাশ করিনি। অহেতুক একটা মানুষকে আর কতদিন ভালোবাসবো? এখন আপনি আমার জীবনে আসতে চলেছেন, আপনাকে তো আমি ঠকাতে পারি না, তাই না সোয়াদ সাহেব? তাও বটে, তবে আমি কিন্তু ইউনিভার্সিটি লাইফে একটা মেয়ের সাথে প্রেম করেছি। মেয়েটা ঢাবিতে পড়তো, ওর ক্যাম্পাসেই কিংবা টিএসসিতে বসে একসাথে সিগারেট টেনেছি, কোলের মধ্যে মাথা গুজেছি, কিংবা বিয়ের সময় পাখি উড়াল দিল, একেবারে ফুরুত করেই। এরপর থেকে প্রেম ভালোবাসা থেকে দূরে আমিও তোমার থেকে লুকোবো না, কারণ আমার বজ্জাত বন্ধুদের বদৌলতে তুমি 1 মাসের মধ্যেই আমার জীবনের সব কথা জেনে যাবে। তখন তোমার কাছে আমার আর মুখ থাকবে না, তাই আগেভাগেই সত্যিটা জানিয়ে দিলাম তোমাকে। ফোনের ওপাশ থেকে কেবল মেহুলের সামান্য হাসির শব্দ ভেসে এসেছিল। বোধ করি শুধুমাত্র আমার জন্য এই মেয়েটা ধরেই নিয়েছিল বিয়ের আগে পুরুষ মানুষের এমন কত কত শত অগুণ দোষ মানিয়ে নিয়ে মেহুলের মতো মেয়েদের সংসার করতে হয়। হয়তো সেই বিশ্বাসটা আমার দোষেই আরও গভীরভাবে সত্য হয়ে ধরা দিল। ধারণা যেটাই হোক, মেহুল আমাকে বাদ দিল না, দিব্যি লক্ষ্মী মেয়ের মতো মানিয়ে নিল। তবে মেহুলকে আমি অর্ধেক সত্যি বলেছিলাম। ইউনিভার্সিটির আগেও কলেজ জীবনে আমার আরেকটি প্রেম ছিল, 6.5 মাসের প্রেম। হুট করে কিভাবে সেটা ভেঙেছিল তা আজও আমার অজানাই রয়ে গেছে। কিন্তু আসার কথা এই যে মেহুলের কানে সে প্রেম সম্পর্কে ব্রেকিং নিউজ হবার সম্ভাবনা একেবারেই নেই।
দুই পক্ষের সম্মতিতে একেবারে হম্বিতম্বি করে আমার আর মেহুলের বিয়ে হলো। বিয়ের দিন আমার শ্বশুরের আয়োজনও কম ছিল না। বলতে গেলে আশেপাশে গোটা এলাকায় খবর ছড়িয়ে গেল আমির সাহেব তার সৎ মেয়েকেও বিশাল জমিদারি আয়োজনে বিয়ে দিয়েছেন। ও হ্যাঁ, বলতেই ভুলে গেছিলাম, মেহুল আমার বর্তমান শ্বশুরের সৎ মেয়ে। আমার শাশুড়ি রাফিয়া রহমান, ওনাকে দ্বিতীয় বিয়ে করেছিলেন আমার শ্বশুর। মেহুল যখন 8 মাস বয়স তখনই মেহুলের জন্মদাতা বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যান। এরপর আমির সাহেবের সাথে সম্বন্ধ হয়। ওনার ঔরজান সন্তান হচ্ছেন এশা। তাই বলে মেহুলকে এশার তুলনায় নিছকই কম ভালোবাসেন না তিনি। দুই মেয়েকেই তিনি কতখানি যত্নে রাখেন তা বিয়ের আয়োজন দেখেই বোঝা যায়। বিয়ের এই পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল। এমনকি মেহুলের বাবাকে নিয়ে আমার বাড়িতেও কম প্রশংসার চর্চা হয়নি। আমির খন্দকার একজন ব্যবসায়ী। মৃত্যুর আগে যাবতীয় সহায় সম্পত্তি যে দুই মেয়েকেই সমানভাবে ভাগ করে দিয়ে যাবেন তা আগেভাগে অনুমান করা যায়। তবে মেহুলকে সৎ মেয়ে হিসেবে সম্পত্তির ভাগ দিবেন না বলেই এত আয়োজন করেছেন, এ কথাও কম আলোচনা হলো না। যদিও আমি এসব আলোচনার বাইরে ছিলাম। ঘরে নতুন বউ, দুজনে একান্তে সময় কাটাবো, এই ছিল আমার প্রধান এবং একমাত্র লক্ষ্য। সদ্য বিবাহিত পুরুষের জীবনে এই ছাড়া দ্বিতীয় কোনো লক্ষ্য থাকতে পারে বলে আমার মনে হয় না। সম্ভবত মেহুলেরও আমাকে নিয়ে একই স্বপ্ন, তাই তো মেয়েটা আমাকে অতখানি আপন করে নিতে শুরু করেছে। কিন্তু ওর বাপের বাড়ি এসে ওর টিকিটিও খুঁজে পেলাম না। সকালবেলা আসার পরে আমার শাশুড়ি মেয়েকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে দাঁড়িয়েছিলেন প্রায় 4 মিনিট। চোখ দুটো ছলছল করছিল, কিন্তু কাঁদলেন না। কন্যার মা এত শক্তগোছের হয় তা হয়তো আমার জীবনে এই প্রথমই আমি দেখলাম। মেয়েকে ছেড়ে দেবার পর আমি প্রথম ওনার দিকে চেয়ে বেলবেবলার মতো হাসলাম। এতেও ভাবান্তর হলেন না তিনি। মুখ ফুটে বলে উঠলাম, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম বাবা। ভালো আছেন মা? এবার উনি আমার প্রশ্নের জবাব তো দিলেনই না, বরং এমনভাবে এড়িয়ে গেলেন যেন শুনতেই পাননি। ব্যাপারটা বেশ অবাক করলেও তখন গুরুত্ব দেইনি। রাফিয়া রহমান মেহুলকে বলে দিলেন, হাত মুখ ধুয়ে রান্নাঘরে আয়, তোর খাবারটা রান্নাঘরেই দিচ্ছি। খেয়ে আসার করে লম্বা একটা ঘুম দিবি। জামাইকে নিয়ে চিন্তা করিস না, আমার ঘরের জামাই, তাকে যথেষ্ট পরিমাণ জামাই আদর আমি করব। মেহুল মায়ের কথা মতো সোজা রান্নাঘরে চলে যায়। যাবার আগে একবার অসহায়ভাবে আমার দিকে চেয়েছিল। মেয়েটা কেন যে ওভাবে চেয়েছিল ধরতে পারলাম না। তবে রাজ্যের দুঃখবোধ ছিল সেই চাহনিতে, আর সেই চাহনির ফল ভোগ করলাম মেহুল যাবার পরেই। মাত্র 1.5 চামচ ভাত আর অর্ধেক মাছ। লজ্জায় আমার মাথা কাটা যাওয়ার মতো অবস্থা। চোখের সামনে এত এত কিছু রয়েছে, তবে সেসব তিনি রেখেছেন আমার হাতের নাগালের বাইরে। নিজের হাতে সামান্য এইটুকু খাবার তুলে দিয়ে আবার সেগুলো নিজের মতো কোথায় জানি লুকিয়ে ফেললেন, কে জানে। বিশ্বের ইতিহাসে কোনো আপন শাশুড়ি তার মেয়ে জামাইয়ের সাথে এমন আচরণ করেছেন বলে আমার মনে হয় না। অপমানে আমার চোখ দিয়ে রীতিমতো টপ টপ করে পানি গড়িয়ে পড়তে শুরু করলো। পাশে কেউ দেখে ফেললে সেই ভয়ে জামার কোনা দিয়ে পানি মুছে নিলাম। কিন্তু পরক্ষণে এশা এবং রাফিয়া রহমানের যুক্তিতর্ক ভেসে এলো। ওদের আলাপ শুনে আমার যেন আরও কাঠ হয়ে যাবার মতো অবস্থা। এশা বেশ চড়াই গলায় তার মাকে জিজ্ঞাসা করলো, তুমি সোয়াদ ভাইকে এখনও রাতের খাবার দাওনি? সেই 11টায় খাবার দিয়ে এতক্ষণ কেউ জামাইকে বসিয়ে রাখে? তোমাদের কেমন বিবেক মা? রাফিয়া রহমান অত্যন্ত শান্ত স্বরে জবাব দিলেন, খাবার দেইনি মানে? তোর দুলাভাইকে দুপুরেও খাওয়ালাম, এমনকি রাতেও মাত্র 40 কি 50 মিনিট আগে ডিনার করালাম। এরপরেও আবার কি খাবার দেব? ও কি মানুষ নাকি বন্য জন্তু? একটা মানুষ আর কত খাবে? আশ্চর্য, উনি আমাকে কখন খাবার দিলেন? ওনার কি ভুলে যাওয়া বা আগে ভাগে কল্পনা করে নেবার বিশেষ কোনো রোগ আছে নাকি? নিজেকে আর স্থির রাখতে পারলাম না। সোজা গিয়ে দরজার কোনায় দাঁড়িয়ে ওনার মতিগতি বোঝার চেষ্টা করলাম। এশাও এবার বেশ নরম সুরে আবেদন করে, আচ্ছা যা দিয়েছো দিয়েছো, দুলাভাইকে হালকা পাতলা নাস্তা করে দাও, আমি দিয়ে আসি। না থাক, তোকে দিতে হবে না, তুই বরং তোর ঘরে যা, মেহুল ঘুমোচ্ছে, ওকে একদম বিরক্ত করবি না। আমি নাস্তা বানিয়ে সোয়াদের জন্য নিয়ে যাচ্ছি। আমার ঘরের জামাই, তার যত্ন আত্মীয় নিয়ে আমার যথেষ্ট হুঁশ আছে। কথা বলতে বলতে তিনি এ ঘরের দিকে ফিরে ফিরে তাকাতে আমার চোখে চোখ পড়ল। লজ্জায় চোখ ফেরাতেও পারছি না।
অথচ উনি কেমন যেন ঘৃণাভরা দৃষ্টিতে আমার দিকে ফিরে তাকালেন। আমার শাশুড়ি হয়ে আমার প্রতি ওনার এই আচরণের কোনো কারণ খুঁজে পাচ্ছি না আমি। কেন উনি এমন করছেন, আর কী বা চান? মান সম্মান যা অবশিষ্ট ছিল সেইটুকু কোনো রকমে নিজের পকেটে ভরে আবার বিছানায় পা ঝুলিয়ে বসলাম। শাশুড়িকে নিয়ে চিন্তা করব নাকি ক্ষুধার যন্ত্রণা সহ্য করব, এই নিয়ে পড়ে গেলাম বিপাকে। এই বাড়িতে কোনো পিছনের দরজাও নেই, থাকলে নির্ঘাত পালিয়ে যেতাম। এত অপমান সহ্য করা যায় না। মানে জামাই হিসেবেও তো অন্তত আমার একটা সম্মান আছে নাকি? এদিকে মেহুলও যাচ্ছে তাই। কেমন মেয়ে সে, নিজের স্বামী খাচ্ছে না কি করছে সেইটুকু খোঁজও নিচ্ছে না। এমনকি মোবাইল ফোনটাও বন্ধ করে রেখেছে। নানান কথা ভাবতে ভাবতে মাকে কল দিলাম। মা, পাত্রী দেখার সময় সব কিছু খোঁজ নিয়েছিলে ভালো করে? ও কথা বলছিস কেন সোয়াদ? মেহুল যে আমির সাহেবের সৎ মেয়ে আমি সত্যিই জানতাম না। যখন সব টের পেলাম আমার কিছুই করার ছিল না। তুই এসব নিয়ে চিন্তা করিস না বাবা, আমি সব কিছু ঠিক করে নিব দেখিস। কথা বলতে বলতে দেখি আমার শাশুড়ি আমার জন্য ঢাকনা দেওয়া গামলায় খাবার আনছেন। মাকে কোনো রকম বোঝালাম এরকম কিছুই না, আমি স্রেফ জানার জন্যই কল করেছি। এরপর কল রেখে দিলাম। শাশুড়ি মা ঘরে ঢুকলেন কিছুটা সংকোচ নিয়ে। ওনার দিকে তাকিয়ে দেখি বেশ বিরক্তিকর ভঙ্গিতে কিছুক্ষণ এদিক সেদিক ফিরে ফিরে দেখলেন। তারপর একটা ছোট বাটি গামলার ভিতর থেকে তুলে আমার দিকে এগিয়ে ধরে জিজ্ঞাসা করলেন, তোমাকে আমি রাতের খাবার দেইনি? ইয়ে মানে মা, ম্যা করবে না, দিলাম না তখন, তুমি চেটেপুটে খেলে, এখনই সব ভুলে গেলে? আমি কি সত্যিই ভুলে গেছি? না, ভোলার প্রশ্নই ওঠে না। আমার ক্ষুধার্ত পেট মোটেও সে প্রমাণ দিচ্ছে না। আমি মিনমিন করে জবাব দিলাম, মা আমি ঘরের মধ্যেই শুয়েছিলাম, সন্ধ্যার পর একটু ঘুমের জিম লেগে গেছিল, আপনি হয়তো সেজন্য আমার কথা ভুলে। আমার কথা শেষ হলো না, তার আগেই রাফিয়া রহমান রীতিমতো দাঁত খিচিয়ে বলে উঠলেন, তোমাকে আমরা খেতে দেইনি? সি সি, এমন কি পারে? লজ্জায় তো আমার মাথা কাটা যাচ্ছে। আমার বাড়ির জামাই না খেয়ে থাকবে? হে খোদা, এ কি কর্ম ঘটে গেল? মা আপনার কি ভুলে যাওয়া বা এরকম কোনো সমস্যা আছে? রাফিয়া রহমান জবাব দিলেন না। মুহূর্তে চোয়াল শক্ত করে রূঢ় কণ্ঠে বলে উঠলেন, নাও, ফ্রিজে এই কয়টা আঙ্গুর ছাড়া বাসায় আপাতত কিছুই নেই, তোমার জন্য বের করে আনলাম, নাও নাও, খেয়ে নাও। এবার আর সহ্য করতে পারলাম না। প্রচণ্ড বিরক্ত হয়ে শাশুড়িকে বলেই ফেললাম, দেখুন, আপনি আপনার মেয়েকে চাইলে আমার সাথে না দিন, কিন্তু এভাবে আমার সাথে মশকরা করার মানেটা কি শুনি? আপনার মেয়েকে আপনি নিজের কাছেই রাখুন, বরং সেটাই ভালো। সেই ভালো। এখনও বেশি রাত হয়নি, তুমি চলে যেতে পারো। মায়ের বুকের ধন মায়ের কাছেই ফিরে যাও। তোমার মায়ের কাছে তুমি যে কদর পাবে এখানে তা পাবে না। মনে রেখো, এটা তো শ্বশুর বাড়ি। রাফিয়া রহমানের কথায় কেমন যেন সূক্ষ্ম একটা অভিমান ভেসে উঠল। মনের মধ্যে তীব্র এক বেদনা কাটার মতো ফুটে আছে নিশ্চয়ই। তার শেষ কথার প্রেক্ষিতে আমার প্রচণ্ড রাগ করা উচিত ছিল, তবে রাগ করতে পারলাম না। কাতর কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কেন এমন করছেন মা? আমাকে জামাই আদর করতে হবে না, শুধু এইটুকু বলুন মেহুলকে কেন আমার থেকে এতটা দূরে সরিয়ে রাখছেন? যতদূর শুনেছি আপনার বাড়িতে সামান্য অতিথি এলেও তাদেরকে যত্নের শেষ রাখেন না, অথচ আমার সাথে এইরূপ আচরণ করছেন। প্লিজ, আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আপনার কোনো সমস্যা হলে আমাকে বলুন। শাশুড়ি আমার হঠাৎই কোকিয়ে উঠে ধপ করে চেয়ারে বসলেন। বেশ কিছুক্ষণ বসে থেকে জানালেন, সমস্যাটা আমার নয়, আমাদেরও নয়, সমস্যাটা তোমার। সমস্যাটা আমার মানে? হ্যাঁ, তোমার। শাশুড়ি হিসেবে সবটা খুলে বলতে আমার সংকোচ হবে, তারপরেও তুমি যখন এমনভাবে কাতর হচ্ছ তাহলে তোমাকে সবটা বলাই উচিত। এরপর উনি আমাকে যেই ভয়ঙ্কর সত্যিটা খুলে বললেন তা শুনে আমি যেন কয়েক মুহূর্ত লজ্জায় আর মাথা তুলে তাকানোর সাহস পেলাম না। সোহান এবং মেহুলের মধ্যেকার এই পরিস্থিতির সারমর্ম এই যে, বিয়ের পর মেহুল প্রথম দিন বেশ যত্ন আত্মীয় পেয়েছিল, কিন্তু দ্বিতীয় দিন সকালে তার ঘুম ভাঙে ভোর 5:30টায়। বিছানা থেকে উঠতে মেয়েটার বেশ কষ্ট হচ্ছিল।
তবুও ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে রান্নাঘরে শব্দ শুনে বাইরে বের হয়। শাশুড়ি তার কাজের মেয়েকে মশলা বেটে দিতে তাগাদা দিচ্ছেন। মেহুলকে দেখেই তিনি বেশ আগ্রহ সহকারে এগিয়ে এসে বলে ওঠেন, ও বৌমা, ভালো করেছে এখানে এসছো, বুয়ার সাথে একটু মশলা করে দাও তো। মেহুল কিছুটা আমতা আমতা করে জবাব দিয়েছিল, কিন্তু মা, আমার যে একটু শরীর খারাপ, ওভাবে বসতে আমার সমস্যা হয়ে যাবে। এ কথার জবাবে তিনি আবার প্রশ্ন করবেন কি? এভাবে মেহুলের দিকে তাকালেন যেন মেয়েটা কাজ ফাঁকি দিতে তাকে মিথ্যা অজুহাত দিচ্ছে। ব্যাপারটা বুঝতে পেরে মেহুল লজ্জায় মাথা নিচু করে আবার জানায়, আসলে মা, আপনার ছেলে। মেহুলের শাশুড়ি সেই মুহূর্তে আর বিন্দুমাত্র কথা বাড়াননি। মেহুলকে ঘরে যেতে বলে কাজের মেয়েটিকে শাসিয়ে জানালেন, ছেলে বিয়ে দেবার সময় সাবধান, আমার ছেলের মতো করো না। বিয়ের আগে কি জানতাম নাকি ওর মা আবার বিয়ে করছে? আমির সাহেব মেহুলের দ্বিতীয় বাবা, কোনো মতে দায় সারতে আর নিজের নাম কামাতে এই মেয়ের বিয়েতে দু হাতে লোক দেখানো খরচ করেছে। কিন্তু এত এত সহায় সম্পদ, ওসবে মেহুলের কানাকড়িও ভাগ নেই। আমি তো বুঝি এই দুনিয়ার মানুষ এত ভালো নয় যে নিজের সহায় সম্পদ পরের মেয়েকে লিখে দেবে। ও বাড়ি থেকে আত্মীয়রা এসেছিল না, সব তো বলা বলি করেছিল, আলোচনা তো কম শুনলাম না, সবই কানে আসে, বুঝলে? মেহুল সমস্তই শুনল, তার সাথে চিন্তা করে সমস্তই বুঝল। তার সৎ বাবার থেকে ফুটো পয়সাটি পাওয়ার সম্ভাবনা না পেয়ে শাশুড়ি মা সব দায় তার ওপর বর্তাতে চলেছে। কিন্তু সব দায় মারিয়ে ও শাশুড়ি তাকে আর কোনো কাজেই ডাকলেন না। কেবল কাজে নয়, সকালবেলা এক এক করে বাড়ির মানুষগুলোর খাওয়া শেষ হলেও তিনি মেহুলকে খেতে ডাকলেন না। যেন এই বাড়িতে মেহুল নামের কেউ আছে তা দিব্যি ভুলে গেছেন তিনি। কেউ ভুলক্রমে মেয়েটির নাম তুললেও কৌশলে রীতিমতো এড়িয়ে যাচ্ছেন। সকাল পেরিয়ে বিকাল হয়ে যায়, কিন্তু মেহুলের আর খাবার টেবিলে ডাক আসে না। এমনকি সোহানও বিশেষ খোঁজ নিল না। সদ্য বিবাহিত স্ত্রীর খোঁজ করল যখন তার চাহিদার প্রবৃদ্ধি ঘটল। অভুক্ত স্ত্রী শুয়ে আছে সে ব্যাপারে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে মানুষটি মেহুলকে বুকের মধ্যে জাপটে ধরে আবেদন করে, তোমাকে ভীষণ ভালোবাসতে ইচ্ছে করছে, মেয়ে আরেকটু কাছে সরে আসবে? মেহুল ছলছল চোখে বলে ওঠে, আমার ভালো লাগছে না, পেট যন্ত্রণা করছে খুব। মেহুল, একদিন যেতে না যেতে অজুহাত দিচ্ছ আমায় তুমি ভালোবাসো না? আমি সত্যি বলছি, রাতে খাবার খাইনি এখনো। মেহুল আর মুখ ফুটে বলার সাহস পায় না, তার শাশুড়ি এখন অবধি তাকে খাবার দেয়নি। ছেলের সামনে প্রথম দিনই তার মায়ের বদনাম, কি কোনো নতুন বউয়ের কর্ম? মেহুল যেন সংকোচে কাঠ হয়ে যাচ্ছে, অথচ সোহান সে ব্যাপারে ভাবনার লেশমাত্র করে না। ভালোবাসার ছুতোয় কাছে টেনে নেয় মেয়েটাকে। বুকের ভেতরকার যন্ত্রণায় বোবা ছটফট করলেও এবারের চার দেয়ালের কেউই টের পায় না। সোয়াদ সাত স্বপ্নেও কল্পনা করেনি এই অল্প বয়সী মেয়েটি এতখানি মানসিক পীড়ায় ছটফট করতে করতে তার বাড়িতে দিন যাপন করছে। এত আয়েসে বড় হয়ে খাবারের অভাবে, একটুখানি মানসিক যত্নের অভাবে মাত্র 4-5 দিনে মেয়েটার ভিতরে শুকিয়ে গেছে। তাই হয়তো আর না পেরে রাফিয়া রহমানকে বলতে বাধ্য হয়েছিল, ঠিক যেভাবে সোয়াদ তার মাকে কল দিয়েছে। মায়েরাই যে সন্তানের শেষ আশ্রয়। সোয়াদ সেভাবেই মাথা নিচু করে আছে। এত কিছু ঘটে গেল, অথচ সে মেয়েটির বুক হাতড়ালেও বুকের ভেতরটা হাতড়ে দেখল না। রাফিয়া রহমান বললেন, আমার মেয়েটা ছোটবেলায় একটা পরিবারের অভাবে পড়লেও কখনো কষ্টে বড় হয়নি। আমার স্বামী ওকে বলে তার জীবনের লক্ষ্মী। লক্ষ্মীর কোনো ব্যক্তিগত সম্পদ থাকে না, বরং সে যেখানে থাকে সেখানেই পরিপূর্ণ করে গড়ে তোলে। তোমরা যা করেছ আমার স্বামী জানলে তোমাকে বা তোমার পরিবারকে খুন করতেও দুবার ভাবতেন না। তিনি আমার দুই মেয়েকে এমনই ভালোবাসেন। সোয়াদ, তোমার সাথে আমি যেটা করেছি তার জন্য আমি লজ্জিত নই। আমি তো চেয়েছিলাম তুমি তোমার মাকে অসম্মানের কথা নিজে জানাও, এরপর সেই মানুষটির প্রতিক্রিয়া কী হতো সেটাই দেখার অপেক্ষায় ছিলাম। কিন্তু আফসোস তা হলো না। আমার বলার মতো মুখ নেই তা অনুধাবন করতে পারছি, কতটা অপদার্থ, কতটা দায়িত্বজ্ঞানহীন স্বামী আমি। রাফিয়া রহমানের আচরণের সমুদয় সদুত্তর তিনি কড়াইগণ্ডায় আমাকে বুঝিয়ে দিয়েছেন। 2 হাত জোর করে তার কাছে ক্ষমা প্রার্থনা করা ছাড়া এ পাপের প্রায়শ্চিত্ত হবে না। মা, আমি জানি ক্ষমা চাওয়াটা এখন নিছকই প্রহসন করা হবে মাত্র,
কিন্তু মেহুলের সাথে যা হয়েছে তা উচিত হয়নি। আমি একজন শিক্ষক, একজন জাতির কারিগর হয়েও একটা মেয়ের মন বোঝার চেষ্টাই করলাম না। আমাকে বিশ্বাস করুন, আমি আমার শ্বশুর বাবার সম্পদ পাবো নাকি পাবো না এই উত্তম আশা অন্তরীপ নিয়ে মেহুলকে বিয়ে করিনি। আপনি কি আমাকে আরেকবার সুযোগ দেবেন প্লিজ? আমার কথায় উনি ভরসা পেলেন কি না জানি না, তবে মনের ভিতরকার শুদ্ধ অনুভূতি নিয়ে আমি তার কাছে আবেদন জানিয়েছি। রাফিয়া রহমান আমার কথার কোনো জবাব না দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। মিনিট খানেক পর ফিরে এলেন খাবারের ডালি নিয়ে। মুগ্ধ হয়ে আমি এই ভদ্রমহিলার কোমলতা ও রূঢ়তার পার্থক্য করে যাচ্ছি। সন্তানের জন্য বাবা মায়ের সহ্যের সীমা যখন অতিক্রম করে যায়, তখন তারা পৃথিবীর সবচেয়ে খারাপ রূপটা দেখাতেও দ্বিধাবোধ করে না। অনেক রাতে ঘুমন্ত মেহুলকে বিছানায় রেখে ছাদে উঠে এলাম। সমস্ত শহর গভীর ঘুমে আচ্ছন্ন। রাত সম্ভবত 12:30 বাজতে চলেছে। পকেট থেকে মোবাইল ফোনটা বের করে মাকে কল দিলাম। বেশ কিছুক্ষণ ওপাশ থেকে ঘুম জড়ানো কণ্ঠে মা বলে উঠলেন, সোয়াদ, তুই এত রাতে? সব ঠিক আছে তো বাবা? তোর শ্বশুরবাড়ির কেউ কোনো ঝামেলা করেনি তো? রাতে খেয়ে ঘুমিয়েছিস বাবা? আমাকে খুলে বল সোয়াদ। না মা, এখনও কিছুই হয়নি। সন্ধ্যায় কলেজ থেকে ফোন করেছিল, সকালের শিফট চালু করবে। এখন কলেজের পাশে ছোটোখাটো বাসা ভাড়া করে থাকা ছাড়া উপায় নেই। মেহুলের জন্যও সহজ হবে, আবার আমার জন্য। তুমি একটু আগামীকাল কেনাকাটা করে রেখো তো মা, আমি টাকা পাঠিয়ে দেব। বাকি কথা বাড়ি এসে আলাপ হবে। মা কী বুঝলেন জানি না, আমি আমার মায়ের আদর্শ সন্তান। মায়ের কষ্ট হোক এমন কিছু করা আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু মায়ের নিরাপত্তা আর স্ত্রীর সম্মান এই দুটো বিষয় যে বজায় রাখতে পারে সেই সত্যিকারের পুরুষ। আর আমি জানি এই দূরত্ব ভিন্ন, আমি আর কোনো ব্যবস্থা করতে পারবো না। মাকে হাজার বোঝালেও তিনি আমার কথা মেনে নিজের অভিভাবকত্ব নষ্ট করবেন না। ঘরে ফিরে মেহুলকে জড়িয়ে ধরলাম, তবে শুধুমাত্র ভালোবাসা জমা করার জন্য। অজান্তেই চোখের কোণে পানি জমে উঠল। সেইটুকু মুছে নেবার চেষ্টা করতেই টের পেলাম মেহুল ফুঁপিয়ে কেঁদে উঠে আকস্মাৎ আমাকে জড়িয়ে ধরল। মাকে হাজার বোঝালেও তিনি আমার কথা মেনে নিজের অভিভাবকত্ব নষ্ট করবেন না, তাই সহজ কথায় যেটুকু বোঝানো সম্ভব হলো সেটুকুই বললাম। মায়ের সাথে কথা বলা শেষ করে ঘরে ফিরে দেখি মেহুল তখনও ঘুমিয়ে আছে। মেয়েটার জন্য প্রচণ্ড মায়া হচ্ছে। মেহুলকে বুকের মধ্যে জড়িয়ে ধরলাম, তবে শুধুমাত্র ভালোবাসা জমা করার জন্য। অজান্তেই চোখের কোণে পানি জমে উঠল। সেটুকু মুছে নেবার চেষ্টা করতে টের পেলাম মেহুল ফুঁপিয়ে কেঁদে উঠে আকস্মাৎ আমাকে জড়িয়ে ধরল। আমিও আর নিজেকে আটকাতে পারলাম না, অজরে কাঁদতে লাগলাম। কেন কাঁদছি তার কারণও জানি না। হয়তো নতুন বিয়ের সময় বউয়ের প্রয়োজন অপ্রয়োজনের হিসাব রাখিনি, কিংবা মেহুলের বুকের ভিতরকার কষ্টকে মূল্যায়ন করিনি নিজের সেই কাপুরুষতা টের পেয়ে। এই প্রথম এই মুহূর্তে মেহুল আমাকে এতখানি আগলে ধরে রেখেছে। গত 5 দিনে আমার এমন অনুভূতি হয়নি। স্ত্রীরা কখন ভালোবেসে স্বামীর কাছে আসে, সেই মুহূর্তের চেয়ে ভয়ঙ্কর সুন্দর মুহূর্ত কোনো স্বামীর জন্য দ্বিতীয় কিছুই হতে পারে না। এতদিন ও আমাকে জড়িয়ে ধরলেও না ভালোবাসা বুঝতে পেরেছি, না ওর তরফ থেকে পেয়েছি কোনো আবেগ। প্রায় মিনিট 3 আমিও মেহুলকে শক্ত করে বুকের ভিতর চেপে ধরে রাখলাম। অন্ধকারে হাতড়ে চোখের কোণ থেকে পানি মুছিয়ে দিয়ে জিজ্ঞাসা করলাম, ঘুমাওনি এখনো? ঘুমিয়েছিলাম, পাশে আপনাকে না পেয়ে ঘুম ভেঙে গেছে। তাছাড়া আজ সারাদিন এশার ঘরে তো আমিই ঘুমিয়েছি। মেহুল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি আর তুমি আলাদা থাকবো, কলেজের কাছাকাছি। আগেই শখ খেও না, অনেক ভেবেচিন্তেই নিলাম সিদ্ধান্তটা। জানি মা হয়তো মানুষের কান পড়া শুনে ভাববেন যে আমি বউয়ের কথা এই কাজ করছি, তবে মাকে হ্যান্ডেল করার দায়িত্ব আমার। মেহুল, আমি সব জানি। একটা সন্তানের জন্য দ্বিতীয় বাবার সন্তান হয়ে থাকাটা এই সমাজে যে কি কঠিন তা আমি বুঝি। তার উপর তুমি মেয়ে। বিশ্বাস করো, আমার মা মোটেও আর 5 জন শাশুড়ির মতো নন। তবে মানুষের কথার বিষে উনি তোমার উপর বিষ ঢালছেন, ভবিষ্যতেও ঢালবেন। আমি ওই সব বোবা নির্বোধ স্বামীদের মতো তোমাকে বলবো না মানিয়ে নাও, বরং আমি বলবো যে মা মায়ের জায়গায় সম্মান নিয়ে থাকবেন, আর স্ত্রী তার নিজের জায়গায় সম্মান নিয়ে থাকুক। মানিয়ে চলতে হলে আমার মাকেও মানাতে হবে, কিন্তু আমি তাকে এই কথা বলার সাহস পাবো না, তাই আলাদা থাকার সাহস করছি। এই মেয়ে, তুমি যদি আমাকে শুরুতেই বুঝিয়ে বলতে, আমি তোমাকে এত কষ্ট দিতাম না। যদিও আমি বুঝি কেন তুমি আমাকে বলনি। মেহুল এবারও কোনো জবাব দিল না। হাতের তালু
আমার তখনও মেহুলের চোখের পাশেই ধরে রেখেছি। অন্ধকারে টের পাচ্ছি মেয়েটার চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। এবার আর সেটুকু মুছে দেওয়ার চেষ্টা করলাম না। মেয়েটার কান্নার অধিকার আছে, শুধু মেহুলের নয়, প্রতিটা মেয়েকেই কান্নার অধিকার দেওয়া উচিত। কারণ মেয়েদের একান্ত আপন বলতে ওই চোখের জলটুকুই, ওইটুকুই তার নিজস্ব সম্পদ, যা নিজের বলে দাবি করতে পারে। কথাগুলো কোনো এক উপন্যাসে পড়েছিলাম। সেই সম্পদ ওদের চোখের কোণ থেকে ছিনিয়ে নিতে নেই, নিতে গেলে ওরা জীবিত থেকেও মৃত হয়ে যায়। সকালে বেশ বেলা করে আমার ঘুম ভাঙল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি মেহুল দরজার কাছে দাঁড়িয়ে আছে, পিছনে ওর ছোট বোন এশা। দুজনেই মিটিমিটি হাসছে। ব্যাপারটা বোঝার জন্য চোখের ইশারা জিজ্ঞাসা করতে মেহুল ডাইনিং টেবিলের দিকে ইশারা করলো, তবুও মাথায় ঢুকলো না বিষয়টা। শেষমেশ এশা অট্ট হাসিতে ফেটে পড়তে পড়তে বলল, সোয়াদ ভাইয়া, ডাইনিং টেবিলে এসে দেখুন কি রাজ আয়োজন চলছে আপনার জন্য। এশার কথা মতো ডাইনিং টেবিলের সামনে গিয়ে দেখি সম্পূর্ণ টেবিল জুড়ে রাজ্যের আয়োজন, আর এসবই নাকি আমার জন্য। মিটিমিটি চোখে রাফিয়া রহমানের দিকে তাকিয়ে দেখি উনি আমার জন্য প্লেট সাজাচ্ছেন। গতকালের সেই চরিত্রের সাথে আজকের এই মানুষটার আকাশ পাতাল তফাৎ। চোখে মুখেও পরম স্নেহ মমতার ছাপ। বিশ্বাসই করা যায় না এই মানুষটি আমাকে কাল না খাইয়ে রেখেছিলেন, আর এর প্রভাব আমার উপর এতখানি পড়েছিল যে মেহুলকে বিয়ে করার আফসোসেও ভুগতে দুবার ভাবিনি। তার মানে নিজের মেয়ের সাথে এমনটা ঘটতে দেখে উনিও নিশ্চয়ই আমাকে পাষণ্য স্বার্থপর পুরুষ ভেবেছিলেন। নিজের অবস্থার কথা ভেবে নিজের কাছে সংকোচে যেন এতটুকু হয়ে গেলাম। মা, এসব কেন করতে গেলেন? এই প্রশ্ন করার দুঃসাহসও আর হচ্ছে না। অবশ্য রাফিয়া রহমান নিজেই মুহূর্তটুকুন আগ বাড়িয়ে সহজ করে দিলেন যে প্লেটটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, বসো বাবা, কত বেলা হয়ে গেল, এখনও তোমাদেরকে খাওয়াতে পারলাম না। তোমার জন্য আমার মেয়েটাও না খেয়ে বসে আছে, আর তোমাদের জন্য আমি আর তোমার শ্বশুর। অবস্থাটা বোঝো তাহলে। এমন সময় আমার শ্বশুরও বের হলেন, গম্ভীর চেহারা। এর আগে ততটা আগ্রহ নিয়ে তাকায়নি, তবে কাল যখন শাশুড়ি মা বলে উঠলেন উনি আমাকে মেরেও ফেলতে পারেন, তখন থেকেই মনে মনে কেমন যেন আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। হবার যথেষ্ট কারণও আছে। বেশ স্বাস্থ্য, দৃষ্টি প্রখর, এক কথার মানুষ। মহল্লার মানুষজন বিভিন্ন সামাজিক ও আচার অনুষ্ঠানে দাওয়াতের মধ্যমণি করেন তাকে। যেই মানুষটাকে দেখে আমি মনে মনে কাঁপছি, তিনি এসেই দুই মেয়ের মাথায় হাত বুলিয়ে চুমু খেলেন। শাশুড়ি মায়ের চোখ যেন চিকচিক করে উঠল। আমার মনে হচ্ছে এই মুহূর্তে মাটির তলায় ঢুকে যাই। যেই ভালোবাসার লেনাদেনা এখনও চলে, সেখানে দুনিয়ার এই সামান্য সহায় সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারা হবে কিনা তাই নিয়ে আমার পরিবারে এমন জঘন্য একটা ব্যাপার ঘটছে। যেই স্বামী তার স্ত্রীর প্রথম পক্ষের সন্তানকে ভালোবাসতে বিন্দুমাত্র কার্পণ্য করে না, তাকে নিয়ে নোংরা আলাপ হচ্ছে। এই মানুষ, এই ভালোবাসার কাছে তো আমি তুচ্ছ, সামান্য। আমাকে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখে শ্বশুর আব্বা তাড়া দিলেন, কই বাবা, বসো বসো। কি ভেবে যেন শ্বশুর শাশুড়ির সামনেই নীলনজ্জের মতো মেহুলের সামনেই হাত ধরে ওকে নিয়ে বসলাম। শাশুড়ি মা তাকালেন না, তবে টের পেলেন ব্যাপারটা বুঝেছিলাম রাতে। মেহুল ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে আঁচড়াতে বলে ফেলল, আপনাকে একটা কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু লজ্জায় বলার সাহস হচ্ছে না। কি কথা? এখনই বাবা হব নাকি? ছি, ওসব কি নোংরা কথা বলছেন আপনি? আমি মায়ের রুমের পাশ দিয়ে যাবার সময় শুনেছি মা বাবাকে ডেকে বলছিলেন, আমাদের জামাই আমাদের মেয়েকে বেশ ভালোবাসে, বুঝলে, আদর সোহাগ করে। সকালে খাওয়ার সময় জামাই মেয়ের হাত ধরে খেতে বসলো। মায়েরা এসব লজ্জার কথাও আলাপ করেন, ভাবতেই আমার যেন মরে যেতে ইচ্ছে করছে। খেয়াল করলাম মেহুলের দুই চোয়ালে যেন লাল খয়েরি আভাস ফুটে উঠল। লজ্জা পেলে মেয়েরা যেন এমন লুটিয়ে যায়, তা যেন আজই প্রথম খেয়াল করলাম। শুনেছি বিয়ের পর পুরুষ মানুষের দৃষ্টি খোলে, আজ নিজের বেলায় তার প্রমাণ পাচ্ছি। আমাদের বাড়ি ফিরলাম ঠিক 2 দিন পর। মা জিনিসপত্র গুছিয়ে রেখেছেন, তবে মুখটা ভারী শুকনো লাগছে। সবার থেকে আলাদা হয়ে মা যখন চিলেকোঠার ঘর ঝাড়ু দিতে গেলেন, আমিও পেছন পেছনে উঠলাম। বললাম, মা, কোন কাঠের খাট কিনবো বলো তো? নিজের ইচ্ছে মতো যখন বাসা নিচ্ছিস, তখন খাটের পছন্দ আমার থেকে নিয়ে কি হবে? মায়ের কথায় চাপা অভিমান, কিন্তু আমি যে মা ভক্ত ছেলে, মাকে প্রচণ্ড রকম ভালোবাসি। আজন্মের অভ্যাস মতোই মাকে পিছন থেকে গলা জড়িয়ে ধরে বললাম, আমার ইচ্ছে, মাত্র বিয়ে করলাম, পরিবার আর আত্মীয় স্বজন নিয়ে আনন্দ উল্লাস করব। কি অমনি মর্নিং শিফট দিয়ে দিল। মেহুলও রাগ করছে,
নতুন সংসারে একা পারবে না বলে, কিন্তু আমার কি করার আছে? তোমার যদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত আমার ইচ্ছে মনে হয়ে থাকে তাহলে বলো, আমি চাকরিটা ছেড়ে দেই। 1,000-5 টাকা সঞ্চয় দিয়ে বাসার নিচে রাস্তায় সবজি ব্যবসা করি। তোমার বুকের ধন বুকেই রয়ে গেল। চমৎকার হবে না? মা হেসে ফেললেন, তবে বেশিক্ষণ না। ঘড়ি ধরে হিসাব করলে বোধহয় 3 সেকেন্ড হবে। সেই হাসি দমিয়ে রেখে আবারও বললেন, দেখ বাবা, তোর বিয়ে করা নতুন বউ না জানে কী সব বুঝিয়ে শুনিয়ে আমার থেকে তোকে আলাদা করে ফেলে। বাপ মরা মেয়ে, মা করেছে আরেকটা বিয়ে, কী রকম শিক্ষা বুঝতেই পারছিস। ওকে তোর সাথে জীবনেও দিতাম না, কিন্তু মেয়ে মানুষ না থাকলে তোকে রেঁধে খাওয়াবে কে? তাহলে মেহুল বরং এইবারই সামলাক। তুমি আমার সাথে চলো মা। ছি ছি, তুই কি আমাকে পাগল ভেবেছিস? নতুন বউ ফেলে মা সাথে গেলে লোকে নানান কথা শোনাবে। আমার কি মান সম্মান নেই নাকি? তুই ওকেই নিয়ে যা, শুধু সাবধানে থাকিস। তোর মেজো খালা বলেছিল, যেই মেয়ের মা স্বামী মরতে না মরতে আরেক পুরুষের ঘাড়ে ঝুলে পড়ে, তার মেয়ের থেকে সাবধান থাকাই উত্তম। মায়ের কান গরম খুব ভালো মতোই হয়েছে। সামান্য ওই মোবাইল কল যে আমার আহামরি কোনো সমাধানই হয়নি তা এখন খুব ভালো করে টের পাচ্ছি। মায়ের কথাগুলো শুনে আমার নিজেরই প্রচণ্ড খারাপ লাগছে। মেহুল জানতে পারলে মেয়েটার কি মনে হবে? তবুও মায়ের কথার জবাব দিলাম না। এই কথার পিঠে সামান্য ওহ শব্দ করলেও মা ভাববেন আমার শাশুড়ি এবং বউ মিলে আমাকে বশ করেছেন। এই দেশে আমাদের বিশাল আতশ কাচওয়ালা সমাজে বউ আর বউয়ের মায়ের লক্ষ কোটি দোষ আছে। মাত্র একদিনের মধ্যে মায়ের কান গরম করা আত্মীয়দের নানান বাহানায় বিদেয় করে দিলাম। মা টের পেলেন না, বুঝলেনও না। শুধু বুঝলেন বিয়ের ব্যস্ততার পর মায়ের একটু ছুটি দরকার, তার ছেলের মর্নিং শিফটের জন্য বাসা পাল্টানো দরকার, আর আমার দরকার হুট করে সৃষ্টি হওয়া এই চরম পরিস্থিতিতে কোনো পক্ষেই বিতর্ক না করে মা এবং স্ত্রী দুজনকেই সমানভাবে ভালো রাখার চেষ্টা করা। আর সেই চেষ্টাতে মাত্র 8 দিনের ব্যবধানে মেহুলকে নিয়ে সাজালাম আমার ছোট্ট সংসার, অর্থাৎ নিজেদের সংসার। নিজের সংসারের ফাঁকে মেয়েটার হাতের রান্না করা খাবার নিয়ে 2 দিন অন্তর দেখা করে আসি বাবা মায়ের সংসারে। তারা ভালো আছেন? আমার নিয়মিত যাতায়াত দেখার পর বেশ ভালো নেই কেবল আমি, যদিও খুব বেশি নয়, সামান্য একটু। স্ত্রী কিংবা মাকে দোষ দিয়ে কানে তুলো দিয়ে চলা মানুষগুলো পুরুষ মানুষ, আর 2 দিকটা সমানভাবে মেনটেন করে চলতে পারা মানুষটা সুপুরুষ। সমাপ্ত। গল্পের নাম নীল সপ্তক, লিখেছেন শরীফা সুহাসিনী।